প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবম ও দশম শ্রেণীর রসায়নের ধারণা। প্রথম অধ্যায়ে যেটা আছে তোমাদের রসায়ন বইয়ের রসায়নের ধারণা। রসায়নের ধারণা, দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি, এটা সম্পর্কে তোমাদেরকে জানতে হলে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রসায়ন কি। রসায়ন কি? আমি যেটা খুব স্বল্পভাবে মনে করি, রসায়ন হচ্ছে রস যোগ আয়ন। রসটা যে কোনো তরল হতে পারে, আর আয়ন হচ্ছে আমাদের যে 118টি মৌল আছে, এই 118টি মৌলের আয়নিক অবস্থা। এই যে তরল এবং আয়ন, এই দুটার কম্বিনেশনে রসায়ন থেকে বিভিন্ন কিছু সৃষ্টি হয়, তৈরি হয়, যেটা বিজ্ঞানে বিভিন্ন শাখায়, চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, পদার্থবিজ্ঞানে, বিভিন্ন জায়গায় বিস্তৃতি লাভ করেছে। তো আরও একটু বিস্তারিতভাবে জানতে গেলে আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পদার্থের সংযুক্তি, পদার্থের গঠন, পদার্থের প্রকৃতি, পদার্থের ধর্ম, পদার্থের ব্যবহার, এগুলো সম্পর্কে বিজ্ঞানের যে শাখাটাতে আলোচনা করা হয় তাকে বলা হয় রসায়ন। পদার্থ বলতে 118টা মৌলকেই বোঝাচ্ছে। পদার্থ বলতে 118টা মৌলকে বোঝাচ্ছে। এই মৌলগুলোর সংযুক্তি, গঠন, প্রকৃতি, ধর্ম, ব্যবহার, এগুলো সম্পর্কে যে বিজ্ঞানের শাখায় যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে রসায়ন, বা দ্যাট ইজ দ্য কনসেপ্টস অফ কেমিস্ট্রি। তো আমরা প্রথমে সংযুক্তির ব্যাপারটা দেখব। সংযুক্তিটা কি? রসায়নের মধ্যে যে সমস্ত পদার্থগুলো আছে সেগুলোই তো মৌল। এই মৌলগুলো যখন আয়ন আকারে পরস্পরের সঙ্গে যুক্ত হয়, বা যৌগমূলকগুলো যখন কোনো আয়নের সঙ্গে বা অন্য কোনো যৌগমূলকের সঙ্গে পরস্পরের সঙ্গে যুক্ত হয়, সেটাই হচ্ছে সংযুক্তি। যেমন হাইড্রোজেন আয়ন প্লাস ক্লোরাইড আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার হাইড্রোক্সাইড আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে উৎপন্ন করলো H2O, পানি উৎপন্ন করলো। এটাই হচ্ছে সংযুক্তি। তাহলে 1 নাম্বার কনসেপ্ট সম্পর্কে আমরা জানলাম। এরপর আছে আমাদের গঠন। রসায়নে
বিভিন্ন যৌগের বিভিন্ন ধরনের গঠন হতে পারে। যেমন বেনজিন, এটা বেনজিনের গঠন। আবার দেখা যাচ্ছে CH3 CH2OH, এটা হচ্ছে ইথাইল হাইড্রো অক্সাইড, ইথাইল হাইড্রো অক্সাইড। তাহলে বেনজিনের গঠন এরকম, ইথাইল হাইড্রো অক্সাইডের গঠন এরকম। তো এই গঠনগুলো সম্পর্কে আমরা জানব রসায়নে, এই জানাটাই হচ্ছে ধারণা। তারপর গঠন সম্পর্কে তো আমরা আলোচনা করলামই, তার আগে আমরা আলোচনা করলাম সংযুক্তি সম্পর্কে। তারপর তৃতীয় নাম্বারে আমরা আসতেছি প্রকৃতি। প্রকৃতিটা কিরকম হবে? একটা মৌল বা একটা যৌগ যে উৎপন্ন হলো, একটা মৌলের আয়ন থেকে যে আরেকটা মৌলের আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা মৌলের আয়ন আরেকটা মৌলের আয়নের সঙ্গে যুক্ত হয়ে নতুন কিছু তৈরি করলো, সেটার প্রকৃতি কীরকম? তো কোনোটা হবে জৈব যৌগ, আবার কোনোটা হবে অজৈব যৌগ। এই যে জৈব যৌগের প্রকৃতি একরকম, অজৈব যৌগের প্রকৃতি আর এক রকম। এর গঠনটাও পুরো আলাদা, সংযুক্তিও আলাদা জৈব যৌগের। আবার অজৈব যৌগের ক্ষেত্রেও তার প্রকৃতির ব্যাখ্যাটা হলো তার সংযুক্তি এবং গঠনটা আলাদা। তো প্রকৃতি সম্পর্কে আমরা ধারণা পাইলাম। এরপর আমাদের আসতেছে ধর্ম। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্ষার। অ্যাসিড এটা হচ্ছে টক, আর ক্ষার হচ্ছে পিচ্ছিল। দুইটার ধর্ম দুই রকম। তো এটা এক একটা যৌগের ক্ষেত্রে, এক একটা মৌলের ক্ষেত্রে, যেমন হাইড্রোজেনটা নিরপেক্ষ মৌল। আবার ক্লোরিন, এই ক্লোরিনটা হ্যালোজেন মৌল। এইটার ধর্ম আবার আলাদা। হাইড্রোজেন মৌলের ধর্ম আলাদা,
ক্লোরিন মৌল, তার ধর্ম আলাদা। তো ধর্ম সম্পর্কে আমরা ধারণা পাইলাম। এবার আমরা রসায়নের যে সমস্ত মৌল বা যৌগ আছে তাদের ব্যবহার সম্পর্কে জানব। হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডটার ব্যবহার বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এটাকে যদি আমরা ক্ষারের সঙ্গে, ক্ষার নিলাম আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে যদি ক্ষারের সঙ্গে ব্যবহার করি আমরা, তাহলে ওই অ্যাসিডটা তৈরি করবে লবণ, সোডিয়াম ক্লোরাইড লবণ, এবং H2O পানি তৈরি করবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহারটা কি হলো? ক্ষারের সঙ্গে তাকে বিক্রিয়া করায় সেখান থেকে আমরা লবণ এবং পানি তৈরি করে নিলাম। আবার ক্ষারের কথা যদি আমরা বলি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার। ক্ষার ক্ষয়কারী পরিষ্কারক পদার্থ, পরিষ্কারক পদার্থ। পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি একটা ক্ষার হয়, তো এই ক্ষারটা দিয়ে আমরা যে কোনো কিছু পরিষ্কার করতে পারবো। এটাকে আমরা ডিটারজেন্ট হিসেবেও ব্যবহার করতে পারবো, যেটা কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করা হবে বা হয়। বেশিরভাগ সাধারণত ব্যবহার করা হয় ক্ষারকে আমাদের দৈনন্দিন জীবনে পরিষ্কারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। তো রসায়ন কি, রসায়ন সম্পর্কে আমরা যেটা জানলাম সেটার মূল কথাটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, প্রকৃতি, ধর্ম, সংযুক্তি, ব্যবহার ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়।
করা হয় তাকেই রসায়ন বলে। তাকেই রসায়ন বলে। তো আশা করি রসায়ন কি এই সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। বিজ্ঞানী ডেমোক্রিটাস প্রথমে বলেছিলেন সর্বপ্রথমে বলেছিলেন পদার্থের একটি একক আছে এবং সেটি অবিভাজ্য। বিজ্ঞানী ডেমোক্রিটাস সর্বপ্রথমে এই কথাটি বলেছিলেন যে পদার্থের একটি একক আছে, সেটি অবিভাজ্য। তারপর আধুনিক যুগে বিজ্ঞানী অ্যারিস্টটলকে বলা হয় আধুনিক রসায়নের জনক। বিজ্ঞানী অ্যারিস্টটলকে বলা হয় আধুনিক রসায়নের জনক। তোমাদের এই অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষাতে বিভিন্নভাবে আসে। সেগুলো হলো কাঁচা কলা মিষ্টি। কাঁচা কলা মিষ্টি, কিন্তু পাকলে মিষ্টি না, তো কাঁচা কলা টক, পাকলে মিষ্টি, তাই না? পাকলে মিষ্টি। কাঁচা কলা টক হওয়ার কারণ হচ্ছে কাঁচা কলাতে অ্যাসিডের উপস্থিতি। আর পাকলে মিষ্টি, কলাটা পাকলে মিষ্টি, তার কারণ হচ্ছে ওই যে অ্যাসিড উপস্থিতি আছে, ওটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কলা যখন পাকে তখন কলাতে উৎপন্ন হয় হচ্ছে
গ্লুকোজ ও ফ্রুক্টোজ। তাহলে কাঁচা কলা টক কেন? কাঁচা কলাতে অ্যাসিডের উপস্থিতি আছে, আর পাকলে মিষ্টি হয়, কারণ ওই অ্যাসিডটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পাকা অবস্থায় তৈরি করে দেয় গ্লুকোজ ও ফ্রুক্টোজ। এই কারণে কাঁচা কলা টক, আর পাকলে এটা হয় মিষ্টি। এরপর তোমাদের আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদের বলা হয়, এটা পরীক্ষাতে আসে বিভিন্ন সময়ে, কেরোসিন, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এগুলোর দহন সম্পর্কে তোমাদের পরীক্ষাতে বিভিন্ন সময় আসে। তো আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কেরোসিন, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এগুলোর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। কেরোসিন, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এগুলোর মূল উপাদান হাইড্রোকার্বন। এই তিনটার মূল উপাদান কেরোসিন, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এগুলোর মধ্যে মূল উপাদান আছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনকে যখন দহন করা হয়, করানো হয় বা পুড়ানো হয়, তখন এগুলো অক্সিজেনের সাথে এই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি, কার্বন মনোক্সাইড ইত্যাদি তৈরি করে। তাহলে কেরোসিনের দহন হলো কিভাবে? বাতাসের অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করলো, কার্বন ডাই অক্সাইড, পানি, কার্বন মনোক্সাইড ইত্যাদি। পেট্রোলের দহন কীরকম? এগুলো বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এগুলো কার্বন ডাই অক্সাইড, পানি, কার্বন মনোক্সাইড তৈরি করে। প্রাকৃতিক গ্যাস সেম, এর হাইড্রোকার্বন বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন করে। তো তোমাদের পরীক্ষাতে আসে কেরোসিন, পেট্রোল, প্রাকৃতিক গ্যাসের দহন বিক্রিয়া দেখাও, তখন তোমার হাইড্রোকার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এই যে কার্বন ডাই অক্সাইড, পানি, কার্বন মনোক্সাইড যে উৎপন্ন হয়, এটা তোমাদেরকে দেখাতে হবে। তাহলে এই দুটাতেই আমরা দেখলাম আমাদের দৈনন্দিন জীবনে
এগুলোতে রসায়নের ব্যবহার হচ্ছে। কলা খাচ্ছি আমরা, কলাতে যে কাঁচা থেকে পাকার রূপান্তর, সেখানে রসায়নের ব্যবহার আছে। পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস, এগুলোতে রসায়নের ব্যবহার আছে। আবার পেটের অ্যাসিডিটি, পেটের অ্যাসিডিটি, পেটের অ্যাসিডিটি, এটাতে তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নটা আসে যে পেটের অ্যাসিডিটিতে অ্যান্টাসিড খাওয়া হয় কেন? আমরা যখন অতিরিক্ত খাবার খাই তখন পেটের মধ্যে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। ওই অ্যাসিডের পরিমাণটা একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় নিয়ে আসার জন্য অ্যান্টাসিড ব্যবহার করা হয়। অ্যান্টাসিডের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যান্টাসিডের মধ্যে থাকে। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই দুটোই ক্ষার। এটা পেটের যে অ্যাসিড আছে, অতিরিক্ত অ্যাসিডটা, এই পেটের অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এরা উৎপন্ন করে লবণ এবং পানি, যার ফলে হয় কি আমাদের অ্যাসিডিটিটা একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আসে। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের আলোচনা এতটুকুই। তোমরা ভালো থাকবে, সবাই ভালোভাবে পড়াশোনা করবে, যা পড়বে বুঝে পড়বে। পড়াশোনা খুব কঠিন ব্যাপার না, সহজ, যদি আমরা সেটা আনন্দের সহিত উপভোগ করতে পারি, বোঝার চেষ্টা করি, সেখান থেকে মজা যদি আমরা নিতে পারি। তো তোমরা এই চ্যানেলটিকে শেয়ার করে দিবে সবার মাঝে, যাতে করে বিভিন্ন স্টুডেন্ট রসায়নের বিভিন্ন আলোচনা খুব সহজেই খুঁজে পেতে পারে এবং সেগুলো তারা তাদের পড়াশোনায় সহায়ক হিসেবে গ্রহণ করতে পারে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।